নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। অক্সফোর্ডের কেলগ কলেজে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের সময় 5:30 আর এই বক্তব্যে মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডের কেলগ কলেজে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে ব্রিটেনের সময় 5:30 নাগাদ তিনি বক্তব্য রাখবেন। তবে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন দুপুরবেলাতেই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। এছাড়াও সেখানকার বেশ কিছু গবেষক অধ্যাপকদের সঙ্গেও দেখা করতে পারেন। তারপরেই মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনুষ্ঠান। অক্সফোর্ডে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে সৌরভ লন্ডনে পৌঁছে গিয়েছেন। লন্ডন থেকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যাবেন সড়ক পথে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার আলাপচারিতায় থাকবেন কেলগ কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিচি ও লর্ড করন বেলমোরিয়া। প্রায় 1 ঘণ্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন সোশ্যাল ডেভেলপমেন্ট, কন্যা সন্তান ও মহিলাদের উন্নয়নের ওপরে। মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে কেলগ কলেজ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ভারতের অন্যতম প্রভাবশালী নেত্রী। প্রভাবশালী এই নেত্রীর রাজনৈতিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক জার্নি সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। বেলা 1টা নাগাদ মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে পৌঁছানোর কথা। বক্তব্য রাখার সময় ঠিক হচ্ছে বিকেল 5টা। মধ্যের সময় অক্সফোর্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন অক্সফোর্ডের লাইব্রেরিও। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার গভীর রাতে জগদ্দলে গুলি চলার ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল জগদ্দল থানা। বুধবার গভীর রাতে জগদ্দলে গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল জগদ্দল থানা। বৃহস্পতিবার থানা থেকে তাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে অর্জুনের দাবি, তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। যদিও তৃণমূলের দাবি অর্জুন নিজে গুলি চালিয়েছিলেন। গুলিকাণ্ডে তাকে তলব করা হয়েছে তা স্বীকার করেছেন অর্জুন সিং। তবে তিনি যাবেন না বলেই তার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে অর্জুন বলেছেন, এলাকায় অনেক সিসিটিভি ফুটেজ আছে, সেগুলি খতিয়ে দেখুক পুলিশ, তাহলেই বোঝা যাবে কে গুলি চালিয়েছে। আমার এত খারাপ অবস্থা হয়নি, আমাকে নিজের হাতে গুলি চালাতে হবে। বুধবার গভীর রাতে অর্জুন সিং এর বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে, সে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি চলছিল। খবর পেয়ে সেখানে যান 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপরই বচসা বড় আকার নেয়, গুলি চলে বলে অভিযোগ। অর্জুন সিং এর দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকাই 2 রাউন্ড গুলির শব্দ পান। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান তিনি। আর তখনই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপরে পাল্টা ধাওয়া করেন তারা। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক উল্টো দাবি করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, পড়ে গিয়ে চোট নয়, গুলিবিদ্ধ হয়েছেন নমিত সিং, ঘনিষ্ঠ সাদ্দাম নামে ওই যুবক। খোদ অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কথায়, সাংসদ তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনে শিলান্যাস হয়েছে। সেই গাত্রোদ্দাহেই বোমা গুলির রাজনীতি করছেন অর্জুন সিং। হাই নিউজ নেটওয়ার্ক। জল যন্ত্রণা মিটছে, এবার জঞ্জাল যন্ত্রণা থেকে কিছুটা সুরাহা পেলেন হাওড়াবাসী। কারণ বুধবার থেকেই বেলগাছিয়ার ভাগাড় থেকে ধাপে ধাপে আবর্জনা সরানো হচ্ছে কলকাতার ধাপায়। জঞ্জাল যন্ত্রণা থেকে কিছুটা সুরাহা পেলেন হাওড়াবাসী। বুধবার থেকেই বেলগাছিয়ার ভাগাড় থেকে ধাপে ধাপে আবর্জনা সরানো হচ্ছে কলকাতার ধাপায়। তবে এখনো শহরের নানা প্রান্তে আবর্জনা স্তূপ জমে রয়েছে, দুর্গন্ধও ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে ভাগাড়ে ধসের জেরে বেলগাছিয়া এলাকার বহু পরিবার ঘরছাড়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের তরফে এমন 200টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার কথা। জেলা শাসক জানিয়েছেন, বৃহস্পতিবার 7টি অতি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে 15,000 এবং তুলনায় অল্প ক্ষতিগ্রস্ত 113টি পরিবারের হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হবে। অস্থায়ী বাসস্থান হিসেবে একটি স্কুল বাড়িও বন্দোবস্ত করেছে প্রশাসন। তবে কন্টেনারে থাকার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ঘরছাড়ারা। তাদের দাবি, মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে। ভাগাড়ে ধসের জেরে ঘরছাড়া হয়েছে 260টি পরিবার। বাকি পরিবারগুলিও ক্ষতিপূরণের দাবি তুলেছে। প্রশাসনিক সূত্রে খবর, ঘরছাড়াদের আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়া হবে। তবে ওই এলাকায় স্থায়ী নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করে নিতে চাইছে প্রশাসন।
সেক্ষেত্রে এলাকাটির মাটি ভারী কোনো নির্মাণ কাজের ভার বহন করতে সক্ষম কিনা তা বোঝা যাবে। এই পরিস্থিতিতে পুনর্বাসন এবং জঞ্জাল অপসারণ নিয়ে বিকল্প উপায় ভাবতেই বৃহস্পতিবারই রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে আর এক প্রস্তুত বৈঠক বসার কথা রয়েছে হাওড়া পুরসভার। মঙ্গলবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর বৈঠকে স্থির হয়েছিল হাওড়া শহরের রোজকার জঞ্জাল শিবপুরের আরুপাড়ায় ফেলা হবে, কিন্তু তা করতে গিয়ে বুধবার বাধার মুখে পড়তে হয় পুর প্রশাসনকে। ময়লার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা, যার জেরে বিপাকে পড়ে প্রশাসন। ধস পরবর্তী পরিস্থিতিতে বেলগাছিয়া ভাগাড়ে আপাতত ময়লা ফেলা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরবর্তীত পরিস্থিতিতে বুধবার থেকেই ধাপে ধাপে হাওড়ার ময়লা সরানো হচ্ছে কলকাতার ধাপায়। হাই নিউজ নেটওয়ার্ক। মালদহে ডাইনি অপবাদে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টায় আটক পুত্রবধূ ও তার মা। ডাইনি বলে অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদায়। আর এই ঘটনায় অভিযুক্ত আক্রান্তের নিজের পুত্রবধূ ও তার বেয়ান। পুলিশ তদন্তের স্বার্থে আটক করেছে দুই অভিযুক্তকে। যদিও পুলিশের বক্তব্য এটি পারিবারিক বিবাদ। এদিকে আক্রান্তের মহিলা ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি দিন কয়েক আগের। মালদায়ের ইংলিশ বাজার থানার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলা গোবিন্দপুর এলাকায় বাড়ি ওই মহিলার। অসুস্থ স্বামী, এক মেয়ে, ছেলে ও পুত্রবধূ ওই বাড়িতেই থাকতেন। ঠিকমতো খেতেও দেওয়া হতো না। এই অবস্থায় নিজের শাশুড়িকে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ পুত্রবধূ মায়া পাহাড়ির বিরুদ্ধে। মা মিনতি পাহাড়ি ইন্ধন রয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় গত 24শে মার্চ বিবাদ চরমে ওঠে। শাশুড়িকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন পুত্রবধূ। ওই মহিলার বেয়ানও ঘটনায় জড়িত বলে অভিযোগ। কোনো ক্রমে তিনি প্রাণে বাঁচেন। এই ঘটনার পরেও এলাকায় জানাজানি হয়ে যায়। এরপরে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই দুই মহিলার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। গ্রামে গিয়ে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই অভিযুক্ত মায়া পাহাড়ি ও মিনতি পাহাড়িকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। যদিও থানার আইসি সঞ্জয় ঘোষ বলেন ওই ধরনের কিছুই ঘটেনি, পারিবারিক কাজিয়া মাত্র। যদিও ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পারিবারিক লোকজন ঘটনায় হতবাক। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইংল্যান্ড সিরিজে অধিনায়ককে আইপিএল এর মাঝেই সিদ্ধান্ত নির্বাচকদের। রোহিত কি থাকছেন? আইপিএল এর মাঝে আবার শিরোনামে রোহিত শর্মার অধিনায়কত্ব। না, আইপিএল এ নয়, জাতীয় দলে তার অধিনায়কত্বের কাটাছেঁড়া চলছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও তারপর অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তারপরেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। সেই রিপোর্টে কি জানিয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকার? দুটি টেস্ট সিরিজে রোহিতের অধিনায়কত্বে কিছু ভুল পেয়েছে নির্বাচকেরা, কিন্তু রোহিতকে বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ক্রিকেটে দেশকে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। সেই কারণে ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসেবে দেখা যাবে। বোর্ডের এক আধিকারিক বলেছেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করেছে, তাই ওকে আরও একবার সুযোগ দেওয়া হবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ায় রোহিত এত খারাপ খেলেছিলেন যে শেষ টেস্টে নিজেই প্রথম একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপরেও রোহিতকে এখনই নেতৃত্ব থেকে সরাতে চাইছে না আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। নির্বাচকেরা বোর্ডকে আরও জানিয়েছেন, আইপিএলের শেষ সপ্তাহে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হবে, কারণ আইপিএলের শেষের দিকে বোঝা যাবে ইংল্যান্ডে পাঠানোর জন্য সেরা দল কী হতে পারে। ওই আধিকারিক বলেছেন, দল ঘোষণা করার জন্য এখন অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা করা হবে না, কারণ সেই সময় নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। আইপিএলে অনেক সময় ক্রিকেটাররা চোট পান, তাই আগে থেকে দল ঘোষণা করে সময় নেওয়া হচ্ছে। 20শে জুন থেকে ইংল্যান্ডে 45 দিনের সফর শুরু করবে ভারত। 5টি টেস্ট খেলবে তারা। তার আগে মে জুন মাসে ইংল্যান্ডের এ দলের বিরুদ্ধে দুটি 4 দিনের ম্যাচ খেলবে ভারতের এ দল। সেখানে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলবেন। সেখানেই 5 টেস্টের প্রস্তুতি সারবেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএলের নতুন নিয়ম প্রথমবার দেখা গেল গুয়াহাটিতে। নাইটদের হারাতে মরিয়া পড়া কি করেও ব্যর্থ হলেন। এবারের আইপিএলে কয়েকটি নিয়ম বদল করা হয়েছে, কয়েকটি নতুন নিয়ম এসেছে। তার মধ্যে অন্যতম দ্বিতীয় ইনিংসে 2টি বল ব্যবহারের নিয়ম। প্রথমবার সেই নিয়ম দেখা গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। কেকেআরকে হারাতে মরিয়া রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ সব রকমের চেষ্টা করেন, তারপরেও পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে শিশির পড়লে বল ধরতে সমস্যা হয় বোলারদের, তাই এবার নতুন নিয়ম হয়েছে যে দ্বিতীয় ইনিংসে 11 ওভারের পর বল বদলানো যাবে। তবে তার জন্য বোলিং দলের অধিনায়ককে অনুরোধ করতে হবে। আম্পায়ার যদি মনে করেন বল বদলানো উচিত তখনই হবে।
যত ওভারের পর বল বদলানো হবে তত ওভার পুরনো বলই দেওয়া হবে, তবে সেই বল শুকনো হওয়ায় তা ধরতে সুবিধা হবে বোলারদের। এবারের আইপিএলে প্রথম 5টি ম্যাচে সেই নিয়মের ব্যবহার হয়নি, একটি বলেই খেলা হয়েছে। কিন্তু বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক পরাগ বল বদলের অনুরোধ করেন। আম্পায়াররা সেই অনুরোধ মেনে নেন। 16 ওভারের পর বল বদলানো হয়। পরাগ ভেবেছিলেন শুকনো বল পেলে হয়তো কেকেআরের বিরুদ্ধে খেলায় ফেরত আসা যাবে, কিন্তু তা হয়নি। বল বদলের পর আর 9 বলেই খেলা শেষ করে দেয় কেকেআর। এই 2 বলের নিয়ম চালু হওয়ার পরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে এতে অন্তত বোলারেরা কিছুটা সুবিধা পাবেন, কারণ শিশির পড়লে বল সাবানের মতন হয়ে যায়। বোলারদের তখন আর কিছু করার থাকে না। এই নিয়মে অন্তত লড়াইটা হবে। আবার একটা অংশের মতে এই নিয়মের ফলে যে দল রান তাড়া করছে তাদের সঙ্গে অন্যায় করা হবে, কারণ নতুন বল পুরনো বলের মতন ব্যবহার করবে না, তাদের রান তাড়া করতে সমস্যা হবে। খেলার স্বাভাবিক গতি বাধা পাবে। যদিও কেকেআরের সেরকম কোনো সমস্যা হয়নি। প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 151 রান করেছিল রাজস্থান। কেকেআরের 2 স্পিনার বরুণ চক্রবর্তী ও মঈন আলী 8 ওভারে 40 রান দিয়ে 4 উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে 15 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর। ওপেন করতে নেমে কুইন্টন ডিকক 61 বলে 97 রান করে অপরাজিত থাকেন। প্রথম ম্যাচে ঘরের মাঠে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় ফিরেছে কেকেআর। হাই নিউজ নেটওয়ার্ক। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসে 2টি কীর্তি গড়লেন কেকেআরের কুইন্টন ডিকক। দেখুন। নতুন দলের হয়ে প্রথম ম্যাচে রান পাননি, তবে দ্বিতীয় ম্যাচে রানে ফিরেছেন কুইন্টন ডিকক। শুধু রানে ফেরা নয়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো 97 রানের ইনিংস খেলেছেন তিনি। সেই ইনিংসে জোড়া নজির গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। গুয়াহাটির মাঠে এক ইনিংসে সর্বাধিক রান। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন ডিকক। এর আগে 2023 সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 86 রান করেছিল পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ান। এই মাঠে সেটি ছিল এতদিন সর্বাধিক রান। সেই রেকর্ড ভেঙেছেন ডিকক। শুধু তাই নয়, এই মাঠে মোট রানের নিরিখেও দ্বিতীয় স্থানে তিনি। রাজস্থানের প্রাক্তন ব্যাটার জশ বাটলার 2টি ম্যাচে 98 রান করেছিলেন। ডিকক একটি ম্যাচেই করেছেন 97 রান। বিদেশি উইকেট রক্ষকদের মধ্যে সর্বাধিক 90-এর বেশি রানের ইনিংস। আইপিএলে খেলা বিদেশি উইকেট রক্ষক ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশিবার 90-এর বেশি রানের ইনিংস খেলেছেন ডিকক। এই নিয়ে 3বার 90 রানের বেশি করলেন তিনি। তার মধ্যে রয়েছে 2টি শতরান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট, জশ বাটলার ও জনি বেয়ারস্টো। তারা 3 জন 2বার 90 রানের বেশি করেছেন। ভারতের ঋদ্ধিমান শাহ ও ঋষভ পন্থ 2টি 90 রানের বেশি ইনিংস খেলেছেন। তালিকায় সকলের ওপরে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএলে 6বার এই কীর্তি করেছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ছন্দ দেখিয়েছে ডিকক। শুরুতে অযথা তাড়াহুড়ো করেননি তিনি। বল দেখে খেলেছেন, যত খেলা গড়িয়েছে তত হাত খুলেছেন তিনি। ডিকক জানতেন তিনি শেষ পর্যন্ত খেললে গোলটাতে জিতবে, সেটাই হয়েছে। শেষ পর্যন্ত 61 বলে 97 রান করেছেন তিনি। 8টি 4 ও 6টি 6 মেরেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন রাহানে। সাহসী ক্রিকেটের সাফল্য দাবি কেকেআর অধিনায়কের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য দলের বোলারদের কৃতিত্ব দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। ম্যাচের পর তিনি বলেছেন, দলের বোলাররাই পরিস্থিতি সহজ করে দিয়েছিল, তাই দলকে ব্যাটিংয়ের পক্ষে কঠিন 22 গজও চাপে পড়তে হয়নি। প্রথম ম্যাচ হারায় কিছুটা চাপে ছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে কঠিন পিচে প্রথম জয় পেয়ে খুশি কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের পর অধিনায়ক রাহানের মুখেও ছিল তৃপ্তির ছাপ। তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন বোলারদের। রাহানে বলেছেন, পাওয়ার প্লের প্রথম 6 ওভার আমরা বেশ ভালো বল করেছি। গোটা 2 উইকেটও নিতে পেরেছি আমরা। তারপর গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোয় আমাদের 2 স্পিনার বেশ ভালো বল করলো। সুনীল নারায়ণ খেলতে পারেনি। মঈন আলী সুযোগ দারুণভাবে কাজে লাগালো। বরুণ চক্রবর্তীও প্রত্যাশা মতন বল করেছে। রাহানে জানিয়েছেন, প্রথম ম্যাচ হারলেও রাজস্থানের বিরুদ্ধে তারা সাহসী ক্রিকেট খেলার পরিকল্পনাই করেছিলেন। কেকেআর অধিনায়ক বলেছেন, এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন, তবে আসল কৃতিত্ব আমাদের বোলারদেরই। সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করছে আমাদের বোলাররা। মার খাওয়ার ভয় রক্ষণাত্মক বল করেনি, পরিকল্পনা অনুযায়ী উইকেট তুলে নিয়েছে মঈন। আমরা ওকে ব্যাটিংয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম। ব্যাট হাতে হয়তো তেমন কিছু করতে পারেনি, তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করল। কলকাতার পরের ম্যাচ 31শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে রাহানেদের খেলতে হবে ওয়াংখেড়ের 22 গজে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।